মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। শুনছি এই কবিতাটা আমরা? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। তো আমাদের তো এখন মধু আহরণ করার সময়। কারণ কে সমালোচনা করলো, কে সজনী সাহেবকে নিয়ে, বিএনপিকে নিয়ে, আমার নেত্রীকে নিয়ে বাজে কথা বললো, এগুলোর জবাব আমরা এখন দিব না, সময় হলে দেবো। আমাদের জবাব হবে ব্যালটে। কি বলেন? আজকের এই তালুকবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি বাবুর উদ্দাস রায়, এখানে আমার উপস্থিত পিতৃতুল্য পিতৃসম বাণিজ্য জাতীয়তাবাদী দলের জেলা উপজেলা বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত নলছড়ির তালুকবাড়ির এই সনাতনী মা বোনেরা, সবাইকে আমার শ্রেণী হতে সালাম, আসসালামু আলাইকুম, এবং সনাতনীদের প্রতি রইল আমার আদাব এবং শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আসলে নির্বাচন তো যখন কি বল পড়াশোনা শেষ করে ঢাকা থেকে আসছি, তারপরেই 1-2 বছর পরেই প্রথম উপজেলা ভোট করতে হয়েছে। তো ছোটবেলায় যে আমার চাচার সাথে পাখি ডেকে শিকার করতে আসতাম, তখন হয়তো 2-1 আসছি, কিন্তু মানে কোন জায়গাটা খাওয়ার কাছারি, কোন জায়গাটা নলছড়ি, কোনটা টেক্কার মোড়, এগুলো ভোটের কারণে সবগুলো আসলে চেনা জানা হয়ে গেছে। তো আমি যাদেরকে নিয়ে ভোট করছি তারা অনেকে আমার দাঁড়িয়েওয়ালা হয়ে গেছে, 16-17 বছরে। তারা অনেকে মুরব্বী হয়ে গেছে, 2-1 মুরব্বী অবশ্য অনেকে দুনিয়া থেকে চলে গেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, ভোটে কিন্তু নামলে মানুষের ভিতরের যে প্রকৃত একটা সত্তা থাকে সেটা কিন্তু বের হয়ে আসে, এবং সে কিন্তু মানুষের মুখ দেখে অনেক কিছু বলে দিতে পারে বা একটা অনুভব করতে পারে। 2009 সালে তো আমার মনে হয়েছিল যে আমি কোন সাগরের মধ্যে ছাপ দিলাম, কোনো কুল খুঁজে পেয়েছি না। তখন কোনো রাস্তাঘাটও আমি চিনি না। যাই হোক, আমার মনে হয় 21 দিন ওই সময় তফসিল ঘোষণার পর, তার আগে থেকে বের হয়েছে, যদি 21 দিন সময় ছিল, 21 দিন আমি 21 বেলা খাইনি। পকেটে ভর্তি টাকা, কিন্তু খাবো কোথায়? 21 দিনে আমার মনে হয় 21 ঘন্টা আমি ঘুমাইনি। তো তখনই নিয়ত করছি যে ঠিক আছে, আমার আব্বা যদি আর কোনোবার ভোটে দাঁড়ায়, এবার যদি আল্লাহ তাকে জয়লাভ করায়, তাহলে ভোট আমি এই 5 বছরে করবো। 2014 সালে এরকম যে, যেমন আমি একটা ইউনিয়নের নাম বললাম, ভোট আসছে, তো সব জায়গায় তখন আমাদের বাংলা চিঠি বাস ফার্স্ট একটা জায়গায় খালি মরণ সাইকেল করে, এবং তোদের এখানে নামবই না। আমি ওই ইউনিয়নে নামই নাই। আসলে ওই ইউনিয়নে আমরা সব ইউনিয়নের ফার্স্ট হয়েছি, ওই ইউনিয়নে আমরা 114 ভোটে সেকেন্ড হয়েছি। ওই ইউনিয়নটা আসলে মানে আমরা 114 ভোটে হেরে গেছি, বাকি সব আমরা ফার্স্ট। এই বিষয়টা এই জন্যই বললাম যে এই সংসদ সদস্য নির্বাচনে কিন্তু একটা ইউনিয়নের ভোট অনেক সময় ম্যাটার করে না। একটা ইউনিয়নের, যেহেতু ইউনিয়নটা ছোট ছিল, কিন্তু আমি যে ইউনিয়নে দাঁড়িয়ে কথা বলতেছি, আমার নিজের ইউনিয়ন, যেখানে আমার জন্ম, আমার আব্বার জন্ম, এই ইউনিয়নটা কিন্তু অন্য 2-3টে ইউনিয়নকে ডিফার করে। 41,000 ভোটার এখানে, বুঝছেন না? এইখানকার যারা কাকা আছেন, কাকি আছেন, আমার মা আছেন, মাসি আছেন, এখানকার মাটি আপনার যেমন মাটি, আলাদা সৈদলেও কিন্তু মাটি। এখন আপনারা কি চান না আপনাদের যেমন ঘাঁটি হোক, আলাদা সৈদলের এটা ঘাঁটি হোক? একটা লোক পৃথিবীতে কয়দিন বাঁচে বলেন তো? আমি কি একসাথে 2টা গাড়িতে চলতে পারবো? একসাথে 2টা বাড়িতে ঘুমাইতে পারবো? বিষয় হচ্ছে, আসলে এটা হয়তো আমার আজকে এই জায়গায় আসা, আপনাদের সাথে কথা বলা, নিশ্চয়ই আমার আব্বার কাছ থেকে আসছে। উনি অবশ্যই আমার থেকে অনেক ভালো মানুষ, আমি বলবো। ওনার অনেক মাথা ঠান্ডা, উনি এত সহজে আসলে কাউকে খারাপ কিছু বলে না। আমি হয়তো একটু চুপিত হয়ে যাই, কিন্তু ওনার মধ্যে জিনিসটা দেখি নাই। এবং উনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতে আসলে কোনো কার্পণ্য করে না। এমন না যে ওনার সবসময় মানুষের টাকা থাকে। আমি ওনাকে বাকি নিয়ে
মসজিদে মাদ্রাসায় দান করতে দেখছি, হ্যাঁ, বাকিতে তার অনেক কিছু অনেক অ্যাক্টিভিটি দেখছি। আস্তে আস্তে আমরা যখন ডেলিভারি হয় তখন টাকা শোধ করি। এইটা তো তার মনের ইচ্ছা, আমি তো সন্তান হিসেবেও তাকে বাধা দিতে পারি না। এখন এইটা যদি কেউ ইচ্ছা করে, যদি কেন দান করে, এটা তো পাগলের প্রলাপ বকার মতো বিষয়, তাই না? এখন বিষয় হচ্ছে আপনারা কেন করেন না, সেটা আপনাদের ব্যাপার। কারণ আমি তো আমার আব্বার খবরে আমিও তো ঢুকবো না। আমি সেদিন বেরো বলে গেলাম, একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, আমি নিজে মানে একটা ব্রিজ দেখার জন্য। ওই রাস্তা পরপর 3টে মসজিদ। এখন আমি যার মোটরসাইকেলের সাথে আরেকটা মোটরসাইকেল আছে, বলতেছে ভাই এই মসজিদে আপনারা এত টাকা দিচ্ছে, এই মসজিদে এত টাকা নোট দিচ্ছে, এই মসজিদে এত দিচ্ছে। তা আমি তো জানি না, তো মানুষকে সে কি বলবে? আমি নিজেই জানি না একটা সন্তান হিসেবে যে সে এই 3টে মসজিদে, একটা রাস্তায় 3টে মসজিদ, ওই 3টে মসজিদে সে টাকা দিচ্ছে এবং কোনটায় কত টাকা দিচ্ছে আমি জানি না। বুঝতে পারছেন কি আপনার কথা? সেই কথা। তো বিষয় হচ্ছে তাহলে এই জল ঢাকায় উনি যেখানে যে অবস্থায় গেছে না কেন, কেউ যদি তার কাছে কোনো মানে আবেদন করে, সেটা মন্দির হোক মসজিদ হোক, হ্যাঁ, যদি কথা একবার দিচ্ছে সে হয়তো বা কারোটার সাথে সাথে করে দিচ্ছে, কারোটা সময় লাগছে। তো কাকু হয়তো শুনছি কিনা আমি জানি, এমনি বললে আমি শুনি নাই, আমারও জানা নাই যে উনি কোথাও কোনো ওয়াদা করে সেটা রাখেনি। আমি এতদিন পর্যন্ত আসলে জানতে পারিনি। আপনারা যদি কেউ জানেন যে উনি একটা ওয়াদা করছে, হ্যাঁ, এটা রাখেন, তখন আমাকে বলবেন, ভাই আমি চেষ্টা করবো তার এই ওয়াদাটা রক্ষা করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভোটে দাঁড়াচ্ছি কার জন্য? আপনাদের জন্য, আপনাদের ভালো মন্দ যাচাই করার জন্য। তো আমাদের যদি আমরা তথাকথিত উন্নয়ন না চেয়ে সামগ্রিক উন্নয়ন চাই, এলাকার উন্নয়ন চাই, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এগুলো চাই, তাহলে কিন্তু আমাদের একজন সংসদ সদস্য লেভেলের জনপ্রতিনিধি দরকার। কারণ উপজেলা পরিষদের চেয়ারম্যান উনি ছিলেন, দুর্ভাগ্য যে উনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত 3 মাসের মধ্যে উপজেলা পরিষদ আইন সব এমপিরা একজনে চেঞ্জ করলো। আগে প্রকল্পগুলো চেয়ারম্যান থাকতো, মানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পরে ওটাকে চেয়ারম্যান করলো আবার নির্বাহী কর্মকর্তাদেরকে, এমপি সাহেব থাকে উপদেষ্টা, চেয়ারম্যানের কিছুই করার থাকে না। তারপরে উনি যে কয়টা চাকরি দিচ্ছে, আমার মনে হয় না যে যাদের প্রথম কথা দিচ্ছে চাকরিটা দিচ্ছে। এবং এখন আমাদের দেশে তো সিস্টেম হয়ে আসছে, ট্রেডিশন হয়ে গেছে যে চাকরি যদি বিনা পয়সা হয়, পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়, তারপর অফিসিয়াল কিছু খরচ থাকে। তো এমনও দুর্ভাগ্য, যখন একটা যে আমার মনে আছে প্রাইমারি পিওনের চাকরিগুলোতে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা করে টাকা উঠলো। তো উনি যে 7 জনকে চাকরি দিচ্ছে, এখন 7 জনের অফিস খরচ বলে এক একজনের 30,000 টাকা বলি। এমন লোক দরিদ্র, পায়ে স্যান্ডেল নাই, 35,000 টাকা অধিক দিবে। আমার মনে আছে ওই 7 জনের 2,21,10,000 টাকা যে ওই সরকারি কর্মকর্তারা একজন উপজেলা চেয়ারম্যানের সুপারিশ হচ্ছে, সে ডাইরেক্ট হয়ে যায়, তার কাছে ঘুষ খেয়ে যাবে। অফিসের পিওনকে দিয়ে ওই ওদের, হ্যাঁ, যে নাইলে ওই যারা ক্যান্ডিডেট তার পক্ষ থেকে তার নিজের পকেটের টাকায় 7 জনের 2,30,000 টাকা দিচ্ছে, 2,10,000 টাকা দিচ্ছে। এটা ছোট্ট ঘটনা। ওই 7টা চাকরি হয়তো আরেক, মানে 7টা নিয়োগ আরেকজন এমপি সাহেব যখন ছিল, প্রথমে কারোর কাছে 5 লাখ করে নিছে, দিতে পারে নাই, ও জমি বেচছে 5 লাখ টাকা। এখন পরে তো কেউ, এখন আবার যখন সময় আসছে তখন 10 লাখ করে দিয়ে যাচ্ছে, দাম বাড়িয়ে গেছে। এখন দেখা গেল ও যে জমি 5 লাখ টাকা দিয়ে বেচছে, ওকে এখন 10 লাখও 5 লাখ ফেরত, ওই জমিটা হচ্ছে 10 লাখ দিয়ে ওই জমি আর হয় না। এখন আপনাদের এমন কৃতকর্ম, এটা না হয় বিগত দিনগুলোর কথা বললাম। এখন আপনার 1996 সাল থেকে 2001 থেকে 2006, তখন তো আরো সমস্যা। তখন তো একটা নির্দিষ্ট ক্লাসের লোক, নির্দিষ্ট লেভেলের লোক ছাড়া চাকরি হয় না। আর হইলেও আল্লাহর রাস্তে কতজন আমাকে বলছে যে ভাই আমাকে ডাকবেন, আমি স্টেজে বক্তব্য দেবো, কিভাবে আমার কাছে টাকা দিচ্ছে। আমরা এত নোংরামি চাই না আসলে। কোন রুমে ঢুকে টাকা দিচ্ছে, কোন হুজুর টাকা নিচ্ছে, কেমন করে টাকা নিচ্ছে, 500 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, সব ইতিহাস বলবো। আরে ভাই, নির্বাচনী বা নির্বাচন করতে আসছি, এগুলা নোংরামি আসলে আমরা সবাইকে চাই না। কিন্তু ওই যে কাকু বলো না, কদিন থেকে তাদের বক্তব্যের স্টাইল এবং তারা আমার সৈনী সাহেবকে যেভাবে সমালোচনা করতেছে, হ্যাঁ, আর 2-1টা কথার জবাব না দিলে তো হয় না, তাই না? মুরব্বী যারা আছে তারা হয়তো আমার যখন দলের নেত্রীকে নিয়ে আজে বাজে কথা বলবে,
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে আজে বাজে কথা বলবে, বিএনপিকে নিয়ে আজে বাজে কথা বলবে, তো দলের যারা কর্মী আছে তারা উত্তর দিবে না? আমার আব্বাকে আপনারা গালিগালাজ করেন, আমি না উত্তর না দিলাম, আমি দিতেও চাই না। আমার আব্বাকে নিয়ে আজে বাজে কথা বলেন, আমি দিলাম না উত্তর। কিন্তু আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কথা বলবেন, দেশের বেগম খালেদা জিয়া যারা আচরণ নিচে রাজনীতি করছেন তাকে নিয়ে আপনি খারাপ কথা বলবেন, আর দলের কর্মীদেরকে আঙুল চুষবে নাকি? বিএনপি এত সস্তা দল না। বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে বিএনপি। এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকার মানুষ, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বিএনপি করবে। এখানে চোর ডাকাত বাটপার গুন্ডা সবাই বিএনপি করবে। ওনারা তো বাংলাদেশের, এখনো বলি, যদি আপনারা স্বশিক্ষিত বলেন, স্বাক্ষর জ্ঞান বলে 80%, 20% লোককে তো ওরা এমনি বাদ দিচ্ছে। ওরা তো অশিক্ষিত লোকের দল না ওইটা। মানে আপনি 20% লোককে আগেই বাদ দিয়ে দিচ্ছেন। বাংলাদেশে চোর ডাকাত বাটপার ছিনতাইকারী এইসব পেশা 5% আছে না? বাংলাদেশের অন্য সনাতনী 30%, আপনার 10% আছে না? এইভাবে তো আপনার তো 40% লোককে বাদ দিয়ে তো ভোটটা শুরু করলেন। আবার বড় বড় কথা কিভাবে বলেন আপনারা? শহীদুল হিসাব পরীক্ষা দিয়েছে 100-র মধ্যে, আর আপনারা দিয়েছেন 60-এর মধ্যে। তো নাম্বার তো 40 পায়ে বসে আছে আগে। কোন প্রশ্নের উত্তর না লিখি 40 পায়ে আছে। সমালোচনার জন্য সমালোচনা করিয়েন না। আপনারা গঠনমূলক সমালোচনা করেন, রাজনৈতিক সমালোচনা করেন। শহীদুল হিসাব আল্লাহ শহীদুল হিসাব তার 10 বছরে কারো কাছে কোনো টাকা নিছে কিনা, কোনো বরাদ্দের জন্য কোনো পয়সা নিছে কিনা, কাউকে কোনো প্রলোভন দেখাইছে কিনা, হ্যাঁ, এগুলা বলেন রে ভাই। আপনাদের কতজনের কি উপকার করছি? ব্যক্তিগত আক্রমণ তো যদি আমি মুখ খোলা শুরু করি, লজ্জায় মুখ লাগাইতে পারবেন না। আপনাদের যারা নেতা আছে, সর্বোচ্চ পর্যায়ের নেতা, এরা কি মনে পড়ে না যে বাবু যদি মুখ খুলে ইতিহাস যদি বলা শুরু করে, তাহলে আপনাদের কি অবস্থা হবে? যাদেরকে দিয়ে স্টেজে মাইক দিচ্ছে, এদের গ্রহণযোগ্যতা কি, এদের লেভেলটা কি, এদেরকে দিয়ে যে শহীদ হিসাবকে নিয়ে বকাবকি করতেছে, আপনারা কি একবার কি আপনাদের মনে পড়তেছে না যে আপনারা কি কি অপকর্ম করছেন? এমনি যদি মুখ খোলা শুরু করি, মুখ দেখাইতে পারবেন না। অতএব আমি চাই না এই কাদা সরাসরি দীর্ঘায়িত হোক। আমার কথা হইতেছে, একজন সংসদ সদস্য যে দায়িত্ব পালন করার জন্য সংবিধানে তার দায়িত্ব আছে, আল্লাহ শহীদুল সাহেব যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়, উনি যদি সেই দায়িত্ব ঠিকমতো পালন না করে প্রথম যে ব্যক্তিকে প্রতিবাদ করবে সেটাই হবো আমি। আপনাদের যে বরাদ্দ আসবে, আপনাদের জন্য যে সরকারি অনুদান আসবে, সেটা 100% আমার অনুদান নিশ্চিত থাকবে, আপনারা নিশ্চিত থাকেন। আপনাদের বরাদ্দ ঢাকায় বিক্রি হবে না, আপনাদের বরাদ্দ কোনো দালালের কাছে যাবে না। আর আমাদের মানে বাংলাদেশের আগামী উন্নয়নের জন্য বাংলাদেশের আগামী উন্নয়নের জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের মা বোনরা, সনাতনী মা বোনরা আছেন, আপনাদের ভূমিকা কিন্তু অনেক। আপনারা অর্ধেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজ দলের মধ্যে দেশের উন্নয়ন প্রকল্পে, হ্যাঁ, দেশের রাজনৈতিক ক্ষেত্রে সব জায়গায় আপনাদের পার্টিসিপেশন বাড়াবে এই কথা দিচ্ছে। এবং আপনাদের জন্য ফ্যামিলি কার্ড হবে, আপনাদের জন্য স্বাস্থ্য কার্ড হবে। এগুলোরও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে সবাইকে সেমিনার করে বলতেছে, এগুলো নিয়েও তারা ব্যঙ্গ করে। আরে গঠনমূলক আলোচনা, গঠনমূলক একটা কাজ, সেটা আপনারা নিজে বোঝেন। আমাদের সব কর্মীরা তো বা সব ইয়ারা তো ওইভাবে না বুঝে তাহলে দুই একটা কথা বলতে পারে। চেয়ারম্যান সাহেব কি বলছে আপনারা সেইটা শুনে নাকি? কর্মীর কথা শুনে আপনারা সমালোচনা করেন, তার সদিচ্ছা দেখেন। সে মা বোনদেরকে নিয়ে, আমাদের যুবকদেরকে নিয়ে, আমাদের কৃষকদেরকে নিয়ে, আমাদের মানে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে বিএনপির 31 দফার মধ্যে কি কি আছে এটা আপনারা গবেষণা করেন। গবেষণা করে ওখানে কোনো ভুল থাকলে আপনারা সেখানে পরামর্শ দেন দেশের মানুষের উন্নয়নের জন্য। সেইটা না করে ব্যঙ্গ করেন, সমালোচনা করেন, এটা তো কোনো মানে ধর্মভিত্তিক রাজনীতি যারা বলতে চায়, করতে চায়, এটা তো কোনো মানে ধর্মভিত্তিক রাজনীতির আদর্শ হতে পারে না এবং আসলে সত্যি সত্যি নাই। এখন আপনারা যদি নিজেদের রাজনীতির যে
মূলনীতিগুলো সেগুলোই নিজেরাই ইমপ্লিমেন্ট না করেন, তাহলে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আপনারা কি শ্রদ্ধা পাবেন? আমাদের তো পারস্পরিক শ্রদ্ধা বোধ আপনারা নিজেরাই রাখতেছেন না। ভোটের পরিবেশটাকে এত আগে নষ্ট করতেছেন, ভোট এখনো দেরি আছে ফেব্রুয়ারি মাসে, কিন্তু প্রতিদিন যেভাবে শুরু হয়েছে এটা জলঢাকার ভবিষ্যতের জন্য কিন্তু ভালো না। তো আমি আর দীর্ঘ বক্তব্য দিব না। এখানে আমি যদি এখন এখানে চৌধুরী সাহেবের জন্য ভোট চাই তাহলে তো আমি নিজেই লজ্জা পাবো। এখানে যে আপনারা আগামী 26-এ নির্বাচনে কৈমারী ইউনিয়নবাসীর মুখের কথা চিন্তা করে, ইজ্জতের কথা চিন্তা করে আপনারা সবাই এক একজন চৌধুরী হবেন কিনা বলেন? আপনাদের গোটা জলঢাকা উপজেলায় সনাতনী ভাই বোন যারা আছেন, যাদের যে ইউনিয়নের আত্মীয় স্বজন আছে, আপনারা তাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট যাবেন। আমাদের মা বোনদেরকে আপনারা প্রত্যেকটি সেন্টারে নিয়ে যাবেন। আমাদের কিন্তু গণতন্ত্র রক্ষা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেকটি কথা বলছে যে সকল সনাতনী ভাই বোনদেরকে নির্দ্বিধায় নির্বিঘ্নে কেন্দ্রে নিয়ে যেতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে। আমরা তাদেরকে বাধ্য করতে পারবো না যে আপনারা ধানের শীষে ভোট দেন। কিন্তু আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, আমার আব্বা আপনাদের এলাকার সন্তান, আমি তার পক্ষে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাচ্ছি। আপনারা আমাকে 2 হাত উঁচু করে দেখাবেন কারা কারা তাকে ধানের শীষে ভোট দিবেন বলেন। সবাই দেব, সবাই ধন্যবাদ। এই এরকম একটি কর্মব্যস্ত দিনে মা বোনরা থেকে শুরু করে আপনারা সবাই যে এখানে নিজেদের কাজকর্ম ফেলে আমার মতো একটা মানে কি বলবো নগণ্য ব্যক্তির ডাকে এখানে আপনারা আসছেন। যদিও এটা সম্ভব হয়েছে যেটা আমার আব্বার নাম আমার সৈয়দ আলী এবং তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন দলটার নাম আমার জাতীয় দল বিএনপি এবং মার্কাটা ধানের শীষ, এই কারণে হয়তো সম্ভব হয়েছে। তারপরে আমি আপনাদের প্রত্যেককে আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে কষ্ট করে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে দলের প্রয়োজনে, দলের এই দুদিনে, দলের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আল্লাহ শহীদ হিসেবের পক্ষে যে আপনারা এখানে এসে একাত্মতা ঘোষণা করেছেন এবং সবার কাছে ধানের শীষের পক্ষে ভোট বিক্রি চাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে আমি অন্তঃস্থ ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ছাত্রদলে যারা এসেছে, এখানে যারা আয়োজক আছে, রূপদাস শাখা থেকে শুরু করে স্থানীয় জনগণ, তারা আমাদেরকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমার আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শুভরাত্রি।